আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 36, বুটস্ট্র্যাপের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে প্রথম ক্লাসটা করেছি আমরা বুটস্ট্র্যাপের। আজকে 2 নম্বর ক্লাস। চলো আমরা তাহলে শুরু করে দিই। আচ্ছা আচ্ছা দেখো, আমি একটু কথা বলি, তোমার মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? তাহলে তোমাদের বুটস্ট্র্যাপটা বুঝতে সুবিধা হবে। আর বুটস্ট্র্যাপে যে খুব বেশি সময় লাগবে এমনটা না। তোমাদের যেহেতু HTML শেখাই আছে, অ্যাকচুয়ালি HTML দিয়ে বুটস্ট্র্যাপ, বাট এখানে মজার বিষয়টা হচ্ছে তোমার পরিশ্রমটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তোদের বলি তার আগে যে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। গত ক্লাসে বলেছিলাম, আর একটু বলছি। ফ্রেমওয়ার্ক জিনিসটা আবার কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে অনেকটা এরকম, ধরো তুমি একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মানে তুমি হচ্ছে ভালো ভালো ইয়ে করো, মানে তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে বড় বড় সুন্দর বিল্ডিং তৈরি করতে পারো, ধরো বিশাল বিশাল প্রাসাদ তৈরি করো তুমি। এখন যদি এরকম হয়ে তুমি ইঞ্জিনিয়ার, তো সব সব কাজ একাই করতে হচ্ছে। হ্যাঁ, মানে ইট, ইটের যে খোয়া থাকে, ইটের খোয়া, তারপরে বালি, সিমেন্ট। হ্যাঁ, তো বালি সিমেন্ট তোমাকে মিক্স করতে হচ্ছে। তারপরে ইঁটগুলো একাই তোমাকে গাঁথতে হচ্ছে, গেঁথে ডিজাইন তোমাকে একাই করতে হচ্ছে বিল্ডিংয়ের। এবং সে ডিজাইন অনুযায়ী তোমাকে ইঁট নিজে বহন করতে হচ্ছে, বহন করে নিয়ে এসে বালি আর সিমেন্টের মিশ্রণ থেকে মিক্স মিক্সারকে একত্রিত বসে তোমাকে দেওয়ালগুলো তৈরি, তোমাকে পাঠা তৈরি করতে হচ্ছে মনে করো। হ্যাঁ, বা রড ব্যবহার করতে হচ্ছে, সব কিছু তোমাকে একাই করতে হচ্ছে। এবং সবগুলো পৃথক পৃথকভাবে করে কাজ করতে হচ্ছে, তাহলে তোমার কত সময় লাগবে ভাবো। তো তোমরা সবাই মনে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইনের, ওয়েবসাইট ডিজাইনার তোমরা। তো এর আগে তোমরা যে কাজটা করেছো, ঠিক এই ইঞ্জিনিয়ারের মতো কাজ করেছো। তো সব কাজ তোমার একাই করতে হচ্ছিল। হ্যাঁ, ছবি কালেকশন, ছবি কাটা, পিকচার কাটা, তারপর তোমার এখানে গিয়ে HTML এবং CSS কোডগুলো লেখা, HTML এবং CSS কোড পৃথক পৃথকভাবে কোড লেখা, সেগুলো দেখাচ্ছে লিঙ্ক আপ করা। এরপর দেখাচ্ছে সে রেসপন্সিভ করতে হলে সে রেসপন্সিভ কোড আলাদা আলাদা লেখা। হ্যাঁ, এখানে তোমার সময় অনেক বেশি লেগে যায়, পরিশ্রম অনেক বেশি করতে হয়, ঠিক আছে? এই কাজটা করেছো। এখন দেখো যে একটা ইঞ্জিনিয়ার এরকম হয়, ইঞ্জিনিয়ার শুধুমাত্র নকশাটা তৈরি করলো, স্ট্রাকচার তৈরি করলো, এবং তার ব্রেন অনুযায়ী সে সুন্দর একটা প্রাসাদের প্ল্যানিং করলো। হ্যাঁ, এবং সে ইনস্ট্রাকশন দিল। তার ইনস্ট্রাকশন অনুযায়ী কিছু শ্রমিক তার আগে থেকে কী করেছে, ইটকে রেডি করে রেখেছে, সিমেন্টকে রেডি করে রেখেছে। হ্যাঁ, ইট, সিমেন্ট, মিক্সার রেডি করে রেখেছে, রড রেডি করে সব কিছু রেডি করার পরেই দেখা যাচ্ছে সব কিছু রেডিকে তোমার হাতের সামনে এগিয়ে দিল মনে করো। হ্যাঁ, বা তোমার ইনস্ট্রাকশনে তারা তৈরি করতেছে, তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা অটোমেটিক তৈরি করতেছে। কোনটা বেশি সুবিধাজনক আর কোনটা বেশি ভালো হবে? নিশ্চয়ই পরেরটা ভালো হবে। তো অনেকটা ওই রকম তো বিষয়টা। ফ্রেমওয়ার্কটা হচ্ছে CSS, শুধু ফ্রেমওয়ার্কটা তোমার অনেক ফ্রেমওয়ার্ক পাবে। হ্যাঁ, তোমার দেখা যাচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাবে, তোমার সেখানে দেখবা যে ফ্রেমওয়ার্ক পাবে। যেমন তুমি দেখা যাচ্ছে যে যদি PHP শিখতে যাও, তুমি দেখা যাচ্ছে যে কেক PHP, হ্যাঁ, লারাভেল, কোডিগনেটর, এগুলো সবগুলো ফ্রেমওয়ার্ক, PHPর ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক তোমার ব্যবহার করে তুমি কাজ করতে পারো খুব সহজেই। এই হলো বিষয়। আবার তুমি যদি রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তা রুবি অ্যান্ড রেইলস তুমি ফ্রেমওয়ার্ক পাবে। হ্যাঁ, ওইরকমভাবে তুমি যদি পাইথন শিখতে যাও, পাইথনের ক্ষেত্রে যে একটা ফ্রেমওয়ার্ক, তার নাম হচ্ছে জ্যাঙ্গো, তুমি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক পাবে। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক থাকে। ফ্রেমওয়ার্কটা কী করে, তোমাকে কাজকে খুব সহজবদ্ধ করে দেয়। হ্যাঁ, তোমার গত উদাহরণ দিয়েছিলাম ইটের ইটের ক্ষেত্রে, যে তুমি কোনো ফ্রেম ছাড়া দেখবা, তোমরা যারা ইট তৈরি করে দেখেছো, ইটের একটা ফ্রেম থাকে সাবান কেসের মতো। সে সাবান কেসে ফ্রেমের মধ্যে মাটি ভরে দিয়ে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তোমার ইট হয়ে যায়। আর যদি এই ফ্রেমটাকে ব্যবহার না করে, যে আমি ঠিক নিজেই ওই এক টুকরো কাঠ দিয়ে প্লেন করে আমি তৈরি করব, একটা ইট তৈরি করব, কত কষ্ট করতে হবে, তোমার চারদিকে সমান হবে না, ইটটা আঁকা বাঁকা হয়ে যাবে, বুঝো নাই? সময় বেশি লাগবে, এই বিষয়। বাট তুমি যদি একটু যদি ওই পুরো মাটিকে যদি একটা ফ্রেমের মধ্যে বসিয়ে দাও, ইট তৈরি করার জন্য খুব সহজে তৈরি হয়ে যাবে। তার একটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম, সে ইটের ছাঁচের মতো বা সে সাবান কেসের মতো দেখতে, বুঝতে পারো না? তো এরকম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ফ্রেমওয়ার্কগুলো আছে, যেটা বললাম, এর মধ্যে হয় কি যে অত কোড লিখতে হয় না।
যে কোডগুলো অনেক বেশি বেশি বারবার রিপিট করতে হয়, এই কোডগুলো তারা লিখেই রাখে। জাস্ট নির্দিষ্ট কিছু ক্লাস কল করলে অটোমেটিক্যালি সেগুলো চলে আসে, সে কোডগুলো অটোমেটিক্যালি কাজ করে। এই হলো বিষয়। তো সিএসএস ফ্রেমওয়ার্ক তোমাদের এখন যেটা শিখেছে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ একটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক কেন বলা হচ্ছে এটা? শুধু সিএসএস ফ্রেমওয়ার্ক না, এখানে দেখো লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ কি মোস্ট পপুলার দেখো, এবং বর্তমানে খুবই জনপ্রিয়। হ্যাঁ, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তোমাদের আমি বলবো যে এই বুটস্ট্র্যাপ শেখার পরে তোমার র এইচটিএমএল সিএসএস যাওয়ার দরকারই নেই, তো সবগুলো কোড কিলে বুটস্ট্র্যাপের মাধ্যমে করবা, মজায় মজা। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং। এবার তো কষ্ট করতে কেন যাবো? আমি যদি খুব কম কষ্ট করি, যদি দেখাচ্ছে যে 10% বা 20% কষ্ট করে, 20% কষ্ট করার পর যদি 80%-এর কাজ হয়ে যায়, বুঝো নাই? তাহলে আমি কেন কষ্ট করতে যাব? তুমি 80% কাজ হয়ে যাচ্ছে 20% পরিশ্রম করে, তাহলে 20%, 80%, 100% কাজ তোমার হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। তাহলে এভাবে দেখাচ্ছে যে খুব সহজে আমরা এই সিএসএস ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে এটা কি, অর্থাৎ সিএসএস করতে হয় না তোমার, তুমি শুধু এইচটিএমএল করবে। এইচটিএমএল ফ্রেমওয়ার্ক কেন বলা হচ্ছে? এইচটিএমএল এর স্ট্রাকচারটা তারা বলে দিয়েছে। এইচটিএমএল স্ট্রাকচার তোমার ফলো করতে হবে, ওদের সিস্টেমটা, বুটস্ট্র্যাপের সিস্টেমটা। তুমি স্বাধীনভাবে এইচটিএমএল লিখতে পারবা না। এইচটিএমএল লিখতে গেলে কি করতে হবে? ওদের একটা নির্দিষ্ট সিস্টেম তোমাকে ফলো করতে হবে। আর সেই এইচটিএমএল এর ভিতরে তুমি করবা শুধু সিএসএস ক্লাসগুলো কল করবা। হ্যাঁ, ওদের নিজস্ব ক্লাস কল, তুমি ইচ্ছে মতো, আমরা যখন ইচ্ছে মতো ক্লাস নিয়েছি না, যে কোনো ক্লাস নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, ওদের ক্লাস নিয়ে আমাকে কাজ করতে হবে। যদি ইচ্ছে মতো ক্লাস নিতে পারবো, পারবো না এমনটা না, যদি কোনো একটা তুমি নিজস্ব ডিজাইন করতে চাও, যে বুটস্ট্র্যাপের ডিজাইন তুমি নিবা না। তুমি যদি এইচটিএমএল জানো, তুমি একটা আলাদা ডিজাইন নিবে, ঠিক আছে? কোনো একটা ডিজাইন তো পছন্দ হলো না বুটস্ট্র্যাপের, তখন তুমি নিজস্ব ক্লাস নিতে পারবে। নিজস্ব যে সিএসএস আছে, সেই নিজস্ব সিএসএসে দেখা যাচ্ছে তুমি সেই ক্লাস অনুযায়ী তুমি ইচ্ছে মতো ডিজাইন করলে। বাট আমরা যখন বুটস্ট্র্যাপের রেসপন্সিভ ডিজাইন চাইবো, মোবাইল ফার্স্ট ডিজাইন চাইবো, ওদের মতো দেখা যাচ্ছে সুন্দর ডিজাইন চাইবো, তখন ওদের ক্লাস ব্যবহার করে এইচটিএমএল এর স্ট্রাকচার তৈরি করতে হবে, আর কোনো সিএসএস করতে হবে না, কারণ আমরা সিএসএস করে রেখেছি। বুঝা যাচ্ছে কি? তো এই এইচটিএমএল গেলো, সিএসএস গেলো, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখা যায় ফ্রন্ট এন্ড ডিজাইন করা যায়। অর্থাৎ তোমরা এইচটিএমএল সিএসএস দ্বারা যে ডিজাইনটা করেছো, এটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, আরও আকর্ষণীয় করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমার কাছে আরও সুন্দর লাগে এই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে। তো জাভাস্ক্রিপ্ট ও টুইটার বুটস্ট্র্যাপ ব্যবহার করছে ওরা, এই তিনটা মিলে তারা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। কি কি? এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনেছো, এটা মনোযোগ সহকারে তোমরা এটা শুনেছো। আচ্ছা, তো চলো আমরা নিচের দিকে একটু দেখি। হ্যাঁ, তো একটু পুরোপুরি বুঝিয়ে দেবো আমি, তারপর আমরা প্র্যাকটিক্যাল চলে যাবো। আচ্ছা, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে দেখো, আচ্ছা বুটস্ট্র্যাপ 3 ভার্স বুটস্ট্র্যাপ 4। বুটস্ট্র্যাপ 3 এবং 4টা কি? আচ্ছা, কিছু রাকিব জিজ্ঞেস করেছো যে বুটস্ট্র্যাপ 3 এবং 4টা কি? আচ্ছা, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, বুটস্ট্র্যাপ 3টা হচ্ছে আগের সংস্করণ, আর বুটস্ট্র্যাপ 4 হচ্ছে পরের সংস্করণ। অর্থাৎ আগে বুটস্ট্র্যাপ 3 ছিল, এখন পরে লেটেস্ট আসছে বুটস্ট্র্যাপ 4। তোদের আমি এখন বুটস্ট্র্যাপ 4 করাচ্ছি। হ্যাঁ, অনেকটা বইয়ের সংস্করণের মতো। তোমরা দেখো যে 2000 মনে করো 19 সালের বই, 2018 সালের বই, 2020 সালের বই, তাই না? তোমরা লেটেস্ট সংস্করণ চাও, তো বইটার সাথে কীভাবে সংস্করণ এসে নতুন কোনো চ্যাপ্টার অ্যাড করে, দেখা যাচ্ছে আগের ভুল ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে, নতুন কোনো লেখা থাকে, এক্সট্রা কিছু বিষয় ফিচার্ড বৈশিষ্ট্য অ্যাড করে নতুন সংস্করণ বের করে। এটা সফটওয়্যারের ক্ষেত্রে হয়, আর বই পুস্তকের ক্ষেত্রেও হয়। বুঝা যাচ্ছে কি? তো এই টুইটার বুটস্ট্র্যাপটি এক ধরনের সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা একটা সফটওয়্যার কিন্তু, বুঝো কিন্তু। হ্যাঁ, তো এটা একটা সংস্করণ, কি আগের যে সংস্করণ ছিল এখানে যে সুবিধাগুলো ছিল তার সাথে আরও কিছু সুবিধা, আরও কিছু বৈশিষ্ট্য, আরও কিছু ফিচার অ্যাড করেছে।
অ্যাড করে নতুন সংস্করণ বের করেছি, তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ 4। বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে তুমি বুটস্ট্র্যাপ 3 এর সব বৈশিষ্ট্য পাবা, পাশাপাশি এক্সট্রা বৈশিষ্ট্য পাবে। যদি তোমাদের বুটস্ট্র্যাপ 3 করাতাম তাহলে লেটেস্ট অনেক যে ফিচারগুলো অ্যাড হয়েছে সেগুলো তুমি পেতে না। বুঝা যাচ্ছে কি? তুমি বুটস্ট্র্যাপ 4 পারলে বুটস্ট্র্যাপ 3ও পারবে, আগের ভার্সনগুলোও পারবে। ঠিক আছে? এই জন্য লেটেস্ট টেকনোলজি তোমাদের শেখাচ্ছি। আর আইটির ক্ষেত্রে সবসময় তোমাকে লেটেস্টটা শিখতে হবে। তুমি আমার কাছে যেটাই শিখতেছো এরপর যদি বুটস্ট্র্যাপ 5 আসে, এখনো আসে নাই, যদি বুটস্ট্র্যাপ 5 আসে পরবর্তীতে তোমাকে সেটা শিখে নিতে হবে। কারণ আইটির ক্ষেত্রে তোমাকে যদি নিজে আপডেট না হবে প্রতিনিয়ত, অনলাইনে টিকতে পারবা না। আচ্ছা, এখন তো বলতেছে বুটস্ট্র্যাপ 4 ইজ দ্য নিউয়েস্ট ভার্সন অফ বুটস্ট্র্যাপ উইথ নিউ কম্পোনেন্টস, ফাস্টার, হ্যাঁ, স্টাইল শিট অ্যান্ড মোর রেসপন্সিভনেস। আগের চাইতে অনেক বেশি কি রেসপন্সিভনেস রয়েছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4 এর ক্লাস কোডের লিস্ট পাবো। হ্যাঁ, আপনাদের সবগুলো ক্লাস প্রথমে করিয়ে দিব। ঠিক আছে? একবার লিস্ট দিলে হবে কি, রাজু আহমেদ বলছেন যে লিস্ট হচ্ছে যে আহ, আহ, দেওয়া হবে কিনা। আচ্ছা, বুটস্ট্র্যাপ 4 এর হচ্ছে লিস্ট যেটা, এই লিস্ট একবার দিয়ে দিলে আপনাদের জন্য বুঝতে অসুবিধা হয়ে যাবে এবং আপনারা হচ্ছে ভয় পেয়ে যাবেন। ঠিক আছে? এই জন্য আমি সবগুলো ক্লাস ধরে ধরে আপনাদের করাবো। প্রত্যেকটা ক্লাসে কয়েকটি করে করিয়ে দিব, 4 5 6 8 10টি যতগুলো ক্লাস সম্ভব। হ্যাঁ, খুব বেশি ক্লাস লাগবে এমনটা না। সবগুলো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করিয়ে দিব, মানে এই ক্লাসের ব্যবহারগুলো, বুটস্ট্র্যাপের ক্লাসেরগুলো ব্যবহার করিয়ে দিব। তাহলে কি হবে, আপনাদের ভয় লাগবে না আর, দেখবেন কত সহজ বিষয়। আজকে হয়তো কিছু ক্লাস করিয়ে দিব আপনাদের, কতদিন একটু পরিচয় দিয়েছি কিছু কিছু ক্লাস সম্পর্কে। ক্লাস মানে কি, বুটস্ট্র্যাপ আগে থেকে যে ক্লাসগুলো তৈরি করে রেখেছে, যেমন আপনি কতদিন দেখেছি বিটিএন, বিটিএন প্রাইমারি, বিটিএন ইনফো, হ্যাঁ, বিটিএন সাকসেস, এগুলো ক্লাসের নাম। কন্টেইনার, তারপরে রো, কল, কল এমডি, এসব ক্লাসের নাম। এগুলো খুব সহজ আপনি বুঝতে পেরে যাবেন, সমস্যা নাই। আর বুটস্ট্র্যাপ 4 দেখেন বলতেছে যে লেটেস্ট এবং স্টেবল রিলিজ, এবং মনে হচ্ছে কি যে সফটওয়্যারগুলো দেয় সবগুলো স্টেবল রিলিজ থাকে না, কিন্তু বিটা ভার্সন থাকে। তো আপনি শুনেছো এটা, যে সফটওয়্যারে বিটা ভার্সন থাকে। হ্যাঁ, এবং লাস্টে কিন্তু স্টেবল রিলিজ আসে, এবং বুটস্ট্র্যাপ 4 স্টেবল রিলিজ, এবং অল মেজর ব্রাউজার সাপোর্ট। এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেগুলো ওয়েবসাইট করলে সবগুলো ব্রাউজার সাপোর্ট হতে হবে, মেন ব্রাউজারগুলো, গুগল ক্রম, হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার বা সাফারি, এজ ব্রাউজার, এগুলো ব্রাউজারগুলো আছে না, অপেরা মিনি, এই সাধারণ ব্রাউজারগুলো তো সাপোর্টেড হওয়া লাগবে, কারণ এগুলো মানুষ বেশি ব্যবহার করে। আচ্ছা, কিছু কিছু ইয়েতে শুধু সাপোর্টেড না বুটস্ট্র্যাপ 4, এক্সপ্লোরার এই যে 8 এবং 9 এটা সাপোর্ট, বুটস্ট্র্যাপ 3 সাপোর্টেড। ঠিক আছে? কিন্তু বুটস্ট্র্যাপ 4 সাপোর্টেড এখনো করে নাই, হয়তো এটা করে দিবি। ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার খুব একটা ব্যবহার করে না মানুষ, খুবই কম ব্যবহার করে, তার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, বুটস্ট্র্যাপ 4 গেট স্টার্টেড। এখন চলো বুটস্ট্র্যাপ তুমি কেন ব্যবহার করবা, বুটস্ট্র্যাপ 4 তুমি এখানে কি কাজ করতে পারবে। এটা একটা ফ্রন্ট এন্ড ফাস্টার ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট কি ফ্রেমওয়ার্ক। তো এখানে বলি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, দুটো কথা আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার। যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জানে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়ে থাকে। এটা খুবই মজার একটা বিষয়, জানো? তুমি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারো, ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারো, তাহলে কি তোমার উভয় সুবিধা, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড উভয়টাই তুমি এক্সপার্ট, মানে তুমি ডিজাইনও জানো এবং ডেভেলপমেন্টও জানো। এখন তোমাদের ফ্রন্ট এন্ড শেখাচ্ছি। ফ্রন্ট এন্ড মানে, ফ্রন্ট মানে হচ্ছে যে ফ্রন্ট এন্ড মানে বাহ্যিক দিক যেটা, তুমি শুধু সফটওয়্যারের বাহ্যিক দিক তুমি ডিজাইন করতে পারো, তা তোমাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হবে। আর তুমি ইন্টারনাল ফাংশনালিটি তৈরি করতে পারো, ফাংশনালিটি, ঠিক আছে, সেটাকে তোমাকে ব্যাক এন্ড বলা। একটা রোবট মনে করো, তুমি রোবটের বাহিরের যন্ত্রাংশ তৈরি করলে, হ্যাঁ, তুমি রোবটের বাহিরের যন্ত্রাংশ তৈরি করলে, বাহিরের চেহারা তৈরি করলে, তুমি তাহলে ফ্রন্ট এন্ড ডিজাইনার মনে করো। আর তুমি ফাংশনালিটি তৈরি করো যে রোবট কী কী কাজ করতে পারবে, হুম, হাতটা কীভাবে মুভিং হবে, পা কীভাবে মুভিং হবে, রোবটের ব্রেনটা কীভাবে কাজ করবে, এটা হচ্ছে যে ব্যাক এন্ড। বুঝলা কি? তো এটা ফ্রন্ট এন্ড ডিজাইনের কাজ।
এখন দেখো, বুটস্ট্র্যাপ ইনক্লুড HTML CSS বেসড ডিজাইন টেমপ্লেট ফর টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি ইউজ করতে পারবো, তোমাদের শিখেছি এর আগে। ফর্মস, ঠিক আছে, বাটনস, টেবিলস, নেভিগেশনস, মডেলস, ইমেজেস, হ্যাঁ, তো ক্যারোসেল যেটা স্লাইডার, এরকম অনেক কিছু তুমি ব্যবহার করতে পারবে জাভাস্ক্রিপ্ট প্লাগইন সহ। এটা খুব মজার বিষয়, এগুলো সবগুলো ওয়েবসাইটকে অসাম করে। তোদেরকে সবগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপ অলসো গিভ ইউ দ্য অ্যাবিলিটি টু ইজি ক্রিয়েট রেসপন্সিভ ডিজাইন। এই যে বললাম রেসপন্সিভ ডিজাইন তোমরা এখন জানো, তাই না? কারণ যদি অনলাইনে কাজ আসে, তোমাদের অ্যাকাউন্ট খোলা থাকে, আসে যে রেসপন্সিভ ডিজাইন, নিচে বুঝতে পারো তখন রেসপন্সিভ ডিজাইনটা কি। আগে জানতে এগুলো কখনো নামই শোনো নাই হয়তো। বুটস্ট্র্যাপ, টুইটার বুটস্ট্র্যাপ কি, আবার রেসপন্সিভ ডিজাইন কি, মিডিয়া কোয়েরি কি, হ্যাঁ, গ্রিড কি, কোনো নাম শুনেছো? কেউ নামই শোনো নাই। আর তুমি চমকে দিতে পারো তোমার কোনো ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু বান্ধবীদেরকে, ও তখন নামই শুনে নাই, কি বলছে সব। হ্যাঁ, ওই আমার এক চাহাতো ভাই, প্রতিবেশী আর কি, চাহাতো ভাই, ঠিক আছে, উনি ডুয়েটে পড়াশোনা করতো, মানে ঢাকা হচ্ছে যে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা পলিটেকনিক স্টুডেন্টদের জন্য, ইঞ্জিনিয়ারিং পড়তো ওখানে, ঠিক আছে, এবং অনেক মেধাবী স্টুডেন্ট। পলিটেকনিক গোটা বাংলাদেশের মধ্যে পঞ্চম হয়েছিল সে রেজাল্টে। তো ওই হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরকারি সে ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সরকারি ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইঞ্জিনিয়ার, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, নিজস্ব আইটি ফার্ম আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, আমার প্রতিবেশী। তো ওই আসছে, ঈদের মধ্যে বাসায় আসছে। এখন আমি কিছু জিজ্ঞেস করছিলাম শেখার জন্য। হ্যাঁ, ওই পিএইচপির কোঅর্ডিনেটর ব্যবহার করে, এই ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে। আর ফার্ম, নিজস্ব ফার্ম আছে, ওখানে কর্মচারী আছে, ওরা কাজ, ওই কাজ ধরে, আর কর্মচারী কাজ করে, পাশাপাশি সরকারি চাকরিও করে। তো আমি কিছু বিষয় জানার জন্য জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান ভাইটাকে, যে ভাই এই বিষয়গুলো কেমন। হ্যাঁ, যখন বলতেছিলাম যে এই টুলসের নাম বলছিলাম, তুমি যদি কোনো আইটির ভাইবাতে যাও, হ্যাঁ, যদি তুমি যে কোনো আইটি সংক্রান্ত ভাইবাতে যাও, তুমি একজন প্রোগ্রামার হও, ইঞ্জিনিয়ার হও, ঠিক আছে, আইটি সংক্রান্ত ইঞ্জিনিয়ার হও, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে তুমি যদি যে কোনো ভাইবাতে যাও, যে কোনো সফটওয়্যার ফার্মে, বড় বড় কোম্পানিতে, বিদেশি বড় বড় ফার্মে, তোমাকে প্রথমেই তারা কি জিজ্ঞেস করবে জানো? তোমাকে প্রথমেই তারা জিজ্ঞেস করবে হুইচ টুল ইউ ইউজড। হ্যাঁ, তুমি কোন টুলসগুলো তুমি ব্যবহার করো, তুমি কোন টুলস ব্যবহার করো। আর আমরা যেমন ব্যবহার করতেছি HTML, CSS, এগুলো হচ্ছে একটা টুলস। PHP, MySQL, এগুলো একটা টুলস, ঠিক আছে। তো প্রথমে জিজ্ঞেস করো তুমি কোন টুলস ব্যবহার করো। তুমি কি C++ ব্যবহার করো, পাইথন ব্যবহার করো, রুবি অ্যান্ড রেইলস ব্যবহার করো, না দেখাচ্ছে যে PHP, MySQL ব্যবহার করো। তুমি ফ্রন্ট এন্ডে কোনটা ব্যবহার করো। ফ্রন্ট এন্ড বলে তোমাকে বলতে হবে HTML, CSS, টুইটার বুটস্ট্র্যাপ, হ্যাঁ, jQuery, জাভাস্ক্রিপ্ট, এগুলো আমি ব্যবহার করি। তোর ব্যাক এন্ডে কোনটা ব্যবহার করো, তোর ব্যাক এন্ড টুল কি, তখন ব্যাক এন্ড টুলের ক্ষেত্রে তোমাকে বলতে হবে PHP, MySQL, এগুলো ব্যবহার করো, বা ওয়ার্ডপ্রেস, এগুলো ব্যবহার করি, ঠিক আছে। আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সেগুলো বলতে হবে, এগুলো বিষয়। আর সেকেন্ড তোমার কোশ্চেন হবে হুইচ ইজ ইউর, হ্যাঁ, মানে সিকিউরিটি টুলস, তোমার সিকিউরিটিটা কি। একটা সফটওয়্যার তৈরি যখন করবা তুমি, তার সিকিউরিটি টুলস থাকে, তুমি কোন সিকিউরিটিটা ব্যবহার করো, এই হলো বিষয়। ওকে আমি জিজ্ঞেস করছিলাম, তখন তো শেষ করা হয় নাই। আমি যখন জিজ্ঞেস করতেছিলাম ওই ইঞ্জিনিয়ার ভাইটাকে, যে ভাই এই বিষয়গুলো কি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, হ্যাঁ, মানে ওই রেসপন্সিভ ওয়েব ডিজাইনে কোন কোন বিষয় সে ব্যবহার করে, বা এই ফ্রেমওয়ার্ক সে কীভাবে কাজ করে, আমার এই কোশ্চেনগুলো করা দেখে সে আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, মানে খুব আশ্চর্য হয়ে গেছে এই ভেবে যে সোহেল, মানে আমার কথা বলছে, আমি প্রাণী বিজ্ঞানে পড়াশোনা করেছি। হ্যাঁ, আর আমি তো তোমার জানো দেখাচ্ছে যে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, বুঝো কিন্তু। তা আমি কিছু ডিপ কিছু বিষয় জিজ্ঞাসা করতেছিলাম, মানে ক্লিয়ার হওয়ার জন্য, জানার জন্য, সুযোগ পেয়েছি জানার। তো সে নিজে আশ্চর্য হয়ে গেছে, তুমি এই প্রশ্নগুলো জানলে কথা, জানার তো কথা না, সাধারণ কোনো স্টুডেন্টের, সাহাবি যারা জেনারেল পড়াশোনাটা জানার তো কথা না।
তখন আমি বললাম ভাই একটু জানার চেষ্টা করছি, একটু পড়াশোনা করি এই বিষয়ে, হ্যাঁ শেখার চেষ্টা করছি, এটা বললাম আর কি। তো ওইরকম আর কি। হ্যাঁ, তোমার যখন তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্য কোথাও বলবে এই টুলসগুলোর সম্পর্কে তার কিছু জানে না, বাট তুমি এই বিষয়ে অনেক জানো। আর যখন কাজ করতাম তো মনে করো মারা হবা, যখন কাজ করবে ইনশাল্লাহ ইনকাম করবে ভালো, পিতামাতা কিছু গিফট করবে তুমি, হ্যাঁ পড়াশোনা অবস্থায়, এটা কিন্তু কিন্তু এক বিশাল একটা মানে পাওয়া তোমার। আর মজার বিষয় কি জানো, তুমি কোনো হতাশায় ভুগবা না, কারণ পড়াশোনা অবস্থায় তুমি যথেষ্ট ইনকাম করতেছো, পড়াশোনাও করছো, চাকরি পেতে দেরি হলেও হতাশা কাজ করবে না। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে চলে আসতেছি। আচ্ছা, বুটস্ট্র্যাপ 3 ভার্স বুটস্ট্র্যাপ 4। তো জানো ভার্স শব্দটা ব্যবহার করা হয়ে থাকে তুলনা করতে, যে বুটস্ট্র্যাপ 3 এবং 4টা কি। বুটস্ট্র্যাপ 4 is the neat version of Bootstrap with new components, faster slider, more responsive, যেটা বললাম তোমাদের। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ বুটস্ট্র্যাপ, তুমি কেন বুটস্ট্র্যাপ ব্যবহার করবে? হ্যাঁ, তুমি সাধারণত এই স্পেসিসতে ব্যবহার করতে পারো, বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করবে? ইজি টু ইউজ, ব্যবহার করা খুবই সহজ। রেসপন্সিভ ফিচার্স, এক্সট্রা তোমার রেসপন্সিভ করতে হবে না, অটো রেসপন্সিভ হয়ে যায় বুটস্ট্র্যাপ ব্যবহার করলে, মজা না? মোবাইল ফাস্ট অ্যাপ্রোচ, মোবাইলে খুব দ্রুত সাইটগুলো লোড হবে এবং ডিরেক্টলি দেখা যাচ্ছে তোমার কাজ করতে পারো। সবগুলো স্টাইল এইচটিএমএল সিএসএস স্টাইলগুলো কী করে রেখেছে, অপটিমাইজ করে রেখেছে। মজার বিষয়, কি ব্যবহার করলে হবে। ব্রাউজার কম্পাবিলিটি, মজার বিষয়টা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি একটা সাধারণ বা এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট করলে দেখবে যে একই ডিজাইন এক ব্রাউজারে ঠিক দেখাচ্ছে, আরেক ব্রাউজারে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ক্লায়েন্ট বলে দেয় যে আমার ওয়েবসাইট যেন ক্রস ব্রাউজার সাপারেট হয়। এই টার্মগুলো মনে রাখবা কিন্তু, হ্যাঁ আমি যে কথাগুলো বলছি, এই যে ব্রাউজার ব্রাউজার কম্পাটিবিলিটি, ব্রাউজার কম্পাটিবিলিটি, তারপর ক্রস ব্রাউজার সাপোর্টেড, এই ওয়ার্ডগুলো এখন বুঝতে না পারলে পরে ক্লায়েন্টের প্রশ্নগুলো বুঝতে পারবো না। হ্যাঁ, তোমাকে তো ক্লায়েন্টকে কনভিন্স করে কাজ নিতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় তুমি ক্লায়েন্টকে কনভিন্স করে কাজ করবে, তারপর তোমার ক্লায়েন্টকে কনভিন্স করবে, বুঝলে, একের পর এক ইন্টারভিউ আসবে অটোমেটিক্যালি কাজ না চাইলেও। তো সবগুলো ব্রাউজার এখানে ক্রোম, ফায়ারফক্স, এক্সপ্লোরার, এস, সাফারি, অপেরা লেখা আছে না, এরকম ব্রাউজারগুলোতে কি কম্পার্টেবল কোনটা, এই বুটস্ট্র্যাপ। তাহলে এই সবগুলো বস্তু তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ, যেটা তোমার অনেক চিন্তাই করতে হবে না, ওরা অটোমেটিক্যালি এগুলো করে রেখেছে, যারা বুটস্ট্র্যাপ তৈরি করেছে সেই গ্রুপটা। হোয়ার টু গেট বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ তুমি কোথায় পাবা? তুমি দুইবার বুটস্ট্র্যাপ, একটা ইনক্লুড বুটস্ট্র্যাপ ফর ফ্রম সিডিএন, যে তোমাদের দেখিয়ে দিলাম এর আগে, এই যে ম্যাক্স সিডিএন আছে না, এই যে লিঙ্কগুলো, এটা সিএসএস লিঙ্ক, দেখো লেখা আছে কি কম্পাইলড অ্যান্ড মিনিফাইড সিএসএস লিঙ্ক, আর অটোমেটিক কম্পাইল করে অনলাইনে রেখে দিয়েছে ওদের নিজস্ব সার্ভারে, ওদের সার্ভারে রেখে দিয়েছে, জাস্ট তুমি এই লিঙ্কটা ব্যবহার করবে, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ এই যে maxcdn.bootstrap.cdn.com স্ল্যাশ এভাবে যে দেওয়া আছে, এটা ব্যবহার করে অটোমেটিক্যালি ওখান থেকে পেয়ে যাবে, যে তোমাদের কতদিন দেখিয়েছি। এটা সিএসএস ব্যবহার সিস্টেম, জেকিউরি লাইব্রেরি, ওই যে বললাম জেকিউরি জাভাস্ক্রিপ্টের কথা বলেছি, হ্যাঁ আর জেকিউরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তোমার যেমন এইচটিএমএল সিএসএস শিখেছো ওইরকম এই জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে টুল, এটা একটা টুল, মানে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য, ওয়েবসাইটের ডিজাইনের জন্য একটা টুল, বুঝতে পারো না? এই জেকিউরি লাইব্রেরিও এখানে পেয়ে যাবে। তাহলে প্রথমে সিএসএস পেলো, তারপরে জেকিউরি পেলো, তারপরে কি প্রপার জেএস। এখানে তোমার বুঝতে একটু দেরি হবে, সেটা হচ্ছে কি যে প্রপারটা হচ্ছে তোমার এইটা, যে অনেক ইয়ে আছে এরকম যে ক্লিক করলে জেগে উঠে, যেমন হচ্ছে যে মডেলস, হ্যাঁ তারপরে তোমার হচ্ছে যে মডেলস আছে, এরকম আরও কিছু আছে, হ্যাঁ তো সামনেগুলো দেখিয়ে দিব। এগুলোর জন্য স্পেশালি একটা জেএস লিখেছে, তার জন্য এই লিঙ্কটা ব্যবহার করতে হবে, ওগুলো তো পাবে না। একটা জাভাস্ক্রিপ্টের একটা মিনিফাইড ভার্সন, যেটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হলে এটা ব্যবহার করতে হয়। তুমি সাধারণভাবে ব্যবহার করো আর বুটস্ট্র্যাপ ব্যবহার করো, হ্যাঁ এই জিনিসটা ব্যবহার করতে হয়। এটা তুমি লিঙ্ক পেয়ে যাবে অটোমেটিক্যালি, 3টা লিঙ্ক ব্যবহার করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তোমাদের কেটে যাবে এটা এখন, তো সবাই আবার রিজয়েন করো, ঠিক আছে? 1 মিনিট হয়ে গেছে প্রায়, 1 মিনিটের মধ্যে কেটে যাবে, তোমার সবাই আবার রিজয়েন করে ফেলো।
ডাক্তার দেখাচ্ছিলেন, কোন ডাক্তার না কোথায়? হুম। ফ্রিল্যান্সিং এমন একটা মজার জিনিস, বুঝছো? হুম। ফ্রিল্যান্সিং এমন একটা মজার জিনিস, মানে কাজ শুরু করলে বুঝতে পারবা। হয়তো তোমাদের কাজের জন্য মানুষের, অ্যাকচুয়ালি যারা মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট, হ্যাঁ, মানে পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয় বা নিজে ইনকাম করে চলতে হচ্ছে, তাদের জন্য দেখাচ্ছে যে কাজ খুঁজে বের করতে হয়, তাই না? অনেক কষ্ট হয় খুঁজে বের করতে। শুধু তাদের জন্য না, পড়াশোনা শেষ করে অনেক চাকরি করার জন্য অন্যের হাত পা ধরতে হয়। আর মজার বিষয়, তুমি যদি ফ্রিল্যান্সিং ভালো দক্ষ হ্যাঁ, হতে পারো, অন্যের হাত পা ধরতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ। একটা স্বাধীন পেশা, বুঝো নাই? শুনেন, জাস্ট তুমি একটা কম্পিউটার আর আপনি ক্লাস ইন্টারনেট। করছে তো, আপনি যখন আপনার মেয়ে পেয়ে গেছে, ভালোবাসেন, আদর করেন। তো জাহাঙ্গীর মিউট করো। তো এরপর দেখা যাচ্ছে যে মানে স্বাধীনভাবে কাজ করতে পারবা। তোর ইচ্ছে হলো কাজ করলে, ইচ্ছে হলে কাজ করলে না, বুঝো নি? আর কাজের জন্য কারো হাত পা ধরতে হবে না। অনলাইন মার্কেট প্লেসে হাজার হাজার কাজ, প্রচুর মার্কেট প্লেস, একটা এক জায়গায় করতে হবে এমনটা না, অনেক মার্কেট প্লেস। তুমি ইচ্ছে মতো কাজ করবে, আর পাশাপাশি তুমি আরো ভালো কিছু করার চেষ্টা করবে, যে পার্মানেন্ট সরকারি চাকরি করবে বা অন্য কোনো বিষয়ে তুমি কাজ করবে, বুঝো নাই? একটা বিশাল একটা স্কোপ আর কি, আনন্দ, যারা ফ্রিলি মানে অন্যের উপর ডিপেন্ডেবল না হয়ে কাজ করতে চাই, যে আমি নিজের দক্ষতায় যোগ্যতায় আমি কাজ করব। এই জন্য ফ্রিল্যান্সিং একটা বিশাল একটা ক্ষেত্র, হ্যাঁ, বিশাল একটা স্কোপ তোমাদের জন্য। আচ্ছা, যেটা আলোচনা আমার করছি। একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলো। ভাই। ধরেন আমরা যে ধরেন মানে আমরা যে এগুলো জানি, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ বা পিএইচপি আমরা জানি, এটা নিয়ে মানে কি কোনো আইটি ফার্মে চাকরি করার জন্য মানে অ্যাপ্লাই করা যায় কি? হ্যাঁ, অবশ্যই যাই। তুমি এগুলো শেখার পরে, হ্যাঁ, মজার বিষয়টা হচ্ছে যে দেশে দেশের, আমাদের দেশে প্রচুর আইটি ফার্ম আছে। রাজশাহী, ঢাকা, প্রচুর আইটি ফার্মগুলো আছে। এবং তুমি আসো যে হয়ে যাবে এগুলোতে, অনেক ভালো স্যালারি, মানসম্মত স্যালারি, তুমি কাজ করতে পারবে। এটা হচ্ছে দেশের কারণ, ঠিক আছে? আর বিদেশে তুমি তো দেখাচ্ছে প্রচুর আইটি ফার্ম, এরকম যারা এই বিষয়গুলো জানে, এই আইটি ফার্মগুলো সফটওয়্যার কোম্পানি, প্রচুর চাহিদা এদের, কল্পনা করতে পারবো না। হ্যাঁ, তুমি শুধু মানে ইয়ে করবা, যদি ওই স্ট্যাক ওভারফ্লোতে যাও, স্ট্যাক ওভারফ্লোতে কিছু সার্চ করে দেখবা, অথবা তোমার লিঙ্কডইন শিখে যাও। স্ট্যাক ওভারফ্লো জানো না তোমরা অতটা, স্ট্যাক ওভারফ্লো সম্পর্কে আছে জানতে পারবা পরে। লিঙ্কডইনে যাবা, লিঙ্কডইন, ঠিক আছে? তোমরা তো বেশিরভাগ ফেসবুক ব্যবহার করো, ঠিক আছে? আর পৃথিবীর অন্য দেশের মানুষগুলো কি ব্যবহার করে? বড় বড় রাজনীতিবিদ ব্যক্তিত্ব যারা আছে তারা হচ্ছে টুইটার ব্যবহার করে, খেলোয়াড় থেকে শুরু করে সব, মানে বড় বড় ব্যক্তিরা টুইটার ব্যবহার করে। ওইরকম লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এই লিঙ্কডইনে কি থাকে? যত বড় বড় চাকরিজীবী আছে, চাকরিজীবী যারা চাকরি করতেছে অলরেডি, বড় বড় কোম্পানির মালিক, যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাদারিত্ব ব্যক্তিত্ব, ঠিক আছে? কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে সব বড় বড় ব্যক্তিদের প্রোফাইল থাকে কোথায়? লিঙ্কডইনে প্রোফাইল থাকে। আমার মনে হয় তোমাদের কারো লিঙ্কডইনে প্রোফাইল নাই, আছে? আমার মনে হয় নেই। তো লিঙ্কডইনে দেখা, বানাইছি ভাই, আপনি বানাতে বলছিলেন। আমি বলেছিলাম তোমাদের, মনে মনে হয়, তাই না? হ্যাঁ, লিঙ্কডইনে প্রোফাইল করো। তারপরে বানাইছিলাম। আচ্ছা, গুড। প্রোফাইলটাকে এত সুন্দর করে সাজাবা, হ্যাঁ, তোমার যখন লিঙ্কডইনে প্রোফাইল থাকবে, আচ্ছা, গুড। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে এত সুন্দর করে সাজাতে হবে, আকর্ষণীয় হবে। হ্যাঁ, তুমি যখন বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করবা, শোনো, তুমি আইটি সেকশনে কাজ করো বা না করো, তুমি যখন একটা ইঞ্জিনিয়ার অথবা তুমি জেনারেল লেভেল পড়াশোনা করেছো, তো সিভিতে কিন্তু বেশি লেখা যায় না। 4 পাতা 5 পাতা সিভি লিখলে তোমার সিভি কেউ পড়বে না, বুঝো না? 1-2 পাতার সিভি তুমি লিখলা, আর সেই সিভি তুমি লিঙ্কডিনের লিঙ্ক দিয়ে দিলা। তোমার লিঙ্কডিনের যে ঠিকানা,
তোমার যে প্রোফাইল লিঙ্ক, সে প্রোফাইল লিঙ্ক তুমি দিয়ে দিলা সে সিভিতে 1-2 পেজে, তাহলে যে নিয়োগকারী কর্মকর্তা সে বুঝবে যে তুমি খুবই দেখাচ্ছে অ্যাডভান্স, বুঝো নাই? সে ডিটেলস জানার জন্য যখন তোমাকে পছন্দ হয়ে যাবে তার, সে ডিটেলস জানার জন্য তোমার লিঙ্কডইন প্রোফাইল চলে যাবে, বুঝো নাই? তোমার এক পাতার হচ্ছে সিভি দেখে সে প্রাথমিক চুজ করলো, তো ডিটেলস জানার জন্য তোমার লিঙ্কডইন প্রোফাইল চলে গেল। এখন যাওয়ার পরে দেখো তোমাকে যখন দেখবে সাজিয়ে গুছিয়ে তোমার সারা জীবন এক্সপিরিয়েন্স, পড়াশোনার যোগ্যতা সব উপস্থাপন করেছো ডিটেলস, লিঙ্কডইনে তো সমস্যা নাই, সংক্ষিপ্ত উল্লেখ করতে হয় না। তোমার দেখাচ্ছে ওখানে অনেক কিছু থাকবে, টেক্সট থাকবে, পিকচার থাকতে পারে, অডিও ভিডিও বিভিন্ন বিষয়গুলো সহ উল্লেখ করতে পারো ওখানে। তোমার কিছু রিয়েল প্রজেক্ট কমপ্লিট করা প্রজেক্টও থাকতে পারে, যেমন আমি আপওয়ার্কে একটা প্রজেক্ট কমপ্লিট করি আর দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে দিয়ে দিই, সে সাকসেস মেসেজটা দিয়ে দিই, বুঝো নাই? এই হলো বিষয়। তো যখন তুমি দিয়ে দিবা এগুলো, তখন তোমার নিয়োগকারী কর্মকর্তা খুব সহজেই তোমার প্রতি কনভিন্স হবে, সে দেশে বলো আর বিদেশে বলো, বুঝো নাই? যে বর্তমান সময়ে যদি অ্যাডভান্স না হও মানে পিছিয়ে পড়বা খুব সহজেই। আইটি সেক্টরে তুমি নিজেকে এমনভাবে সম্পৃক্ত করো যে গুগলে সার্চ করলে তোমার নাম চলে আসে, বুঝো নাই? এই তোমাদের যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এরকম ইনস্ট্রাকশন কিন্তু আমি নিজে পাই নাই, নিজে আমি এগুলো পাই নাই, এরকম কোনো ব্যক্তি ছিল না, ঠিক আছে? এই হলো বিষয়, কারোর কাছ থেকে কোনো সাজেশন পাই নাই, আস্তে আস্তে নিজে জানার চেষ্টা করেছি এবং অনেক পরে জেনেছি এবং আস্তে আস্তে নিজেকে সাজানোর চেষ্টা করেছি। বাট তোমাদের মধ্যে যদি প্রথম অবস্থায় জানতাম পড়াশোনার শুরুতেই, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ আহ, আগে অনেক কিছু এরকম সাজিয়ে গুছিয়ে করতে পারতাম, এত কষ্ট করা লাগতো না। এই হলো বিষয়। তো যেটা জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি ভাই এইচটিএমএল সিএসএস পিএইচপি বিভিন্ন এগুলো জানলে আইটি ফার্মে কাজ পাবা কিনা, মজার বিষয় হচ্ছে তোমার কোনো সার্টিফিকেট লাগবে না। ভালো করে শোনো কথাটা, আমি কথাটা আবার বলছি, তোমার থেকে কোনো সার্টিফিকেট চাইবে না। গুগলে অ্যাড করবে, রাজু আহমেদ জিজ্ঞেস করছে গুগলে নিজেকে অ্যাড করবে কিভাবে। হ্যাঁ, যখন তুমি মার্কেট প্লেস তোমার অ্যাকাউন্টগুলো থাকবে, মেন কথা হচ্ছে তোমার গুগলে অ্যাড করার সিস্টেম কি, তোমার নিজের নাম লিখে সার্চ দিলে গুগলে চলে আসবে, অটোমেটিক্যালি সার্চে চলে যাবে। কীভাবে আসবে জানো? যখন তোমার ওই লিঙ্কডইনে প্রোফাইল থাকবে, তোমার লিঙ্কডইনে প্রোফাইল থাকবে, টুইটারে তোমার প্রোফাইল থাকবে, অথবা ইনস্টাগ্রামে তোমার প্রোফাইল থাকবে, অথবা ফেসবুকে প্রোফাইল থাকবে। ফেসবুকে তুমি যদি কন্টেন্ট সহ অনেক কন্টেন্ট সহ প্রোফাইল থাকে, তা ফেসবুক তোর নাম দিয়ে সার্চ দিয়ে চলে আসবে, অনেকের আসবে। বাট লিঙ্কডইনে, হ্যাঁ, লিঙ্কডইনে থাকলে, তারপরে টুইটারে থাকলে, ইনস্টাগ্রামে থাকলে, মানে বিশেষ করে লিঙ্কডইনে থাকলে বেশি আসে। লিঙ্কডইনে থাকলে যে তুমি একটা ভালো প্রোফাইল থাকে লিঙ্কডইনে, অনেক কন্টেন্ট সমৃদ্ধ প্রোফাইল, তার খুব সহজে তোমার গুগলে সার্চ করলে তোমার নাম সহ চলে, ছবি সহ চলে আসবে, তথ্য সহ। শুধু তাই না, মার্কেট প্লেস থাকলে চলে আসে। তোর freelancer.com অ্যাকাউন্ট আছে, গুরুতে আছে, হ্যাঁ, পিপুল পার আওয়ারে আছে অ্যাকাউন্ট, টপটলে আছে, হ্যাঁ, আপওয়ার্ক বা ফাইবারে আছে। তো এই সিস্টেমে থাকলেও যে ভালো প্রোফাইল থাকে ওই গুগলে সার্চ করলে চলে আসবে, বুঝো নাই? এই হলো বিষয়। এইভাবে আস্তে আস্তে দেখাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন তুমি তোমাকে সম্পৃক্ত করবে, তা তোমার নাম সার্চ করলে অটোমেটিক গুগলে তোমাকে শো করবে। এই হলো বিষয়। ভাই এখানে এসইও এর কাজ আছে না? কিসের এসইও? এসইও করলে হয় না? আচ্ছা, এসইওর কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ তুমি করতে পারো, আমি নিজেই কাজটা করেছি, একসময় আমি নিজেই কাজটা করেছি। আচ্ছা, তোমাদের মজার বিষয় বলি, তোমরা যে ওয়েব ডিজাইন শিখতেছো, এটা হচ্ছে এসইওর একটা পার্ট, মানে এসইওর একটা অংশ। এটা এসইও হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা সবাই করতে পারে, মানে যারা সিম্পলি যারা ফেসবুক ব্যবহার করতে পারে, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারে, তারাই অফ পেজ এসইও করতে পারে, শুধু সিস্টেমগুলো শিখে। অফ পেজ এসইওটা কি? বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কমেন্টস করা। তুমি যে ওয়েবসাইটে লিঙ্ক করতেছো, ধর তুমি একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটকে তুমি প্রমোট করবে, তো ওয়েবসাইটের লিঙ্ক কী করলা তুমি, বিভিন্ন ব্লগিং সাইটে গিয়ে, হ্যাঁ, তুমি হচ্ছে তোমার ওই কমেন্টস করলে ওই লিঙ্ক দিয়ে। আবার দেখা যাচ্ছে তোমার বিভিন্ন মানে মাইক্রো ব্লগিং করে তুমি ওই সাইটটা প্রমোট করলে, মানে তোমার লিঙ্ক করে দিলাম। বিভিন্ন জায়গায় তুমি পোস্ট করলে, পোস্টের মধ্যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে। তো এই ধরনের কাজটা সাধারণত অফ পেজ এসইও বলা হয়, অফ পেজ এসইও। হ্যাঁ, আর অন পেজ এসইওটা হচ্ছে তোমার শিখতেছে এখন মনে করো।
মানে ওয়েব ডিজাইনটা হচ্ছে এক ধরনের অন পেজ এসইও। ওয়েব ডিজাইন তুমি যে মেটা ট্যাগ অ্যাড করতেছো এর এক ধরনের অন পেজ এসইও। ওয়েবসাইটে তুমি যে অল্টার ট্যাগ ইউজ করতেছো, ইমেজ ট্যাগের মধ্যে, হ্যাঁ, লিঙ্ক ট্যাগের মধ্যে তুমি যে এগুলো ব্যবহার করতেছো, এগুলো হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও মানে তোমার দেখতে হয় যে ওয়েবসাইটের কোডিংগুলো ঠিকমতো করা আছে কিনা, সেখানে কন্টেন্ট মানে কিওয়ার্ড অ্যাড করা আছে কিনা, মেটা কন্টেন্ট অ্যাড করা আছে কিনা, তারপরে কোনো ছবির দেখা যাচ্ছে যে ছবির তোমার দিয়ে থাকে, অর্থাৎ অল্টারনেট এএলটি অ্যাট্রিবিউট থাকে, সেটা অ্যাড করা আছে কিনা, বা সঠিকভাবে কোড করা আছে কিনা। কোনো একটা ওয়েবসাইট উইকনেস থাকতে পারে, কোড ঠিকমতো করা হয় নাই, হয়তো কোনো একটা ট্যাগ শুরু করেছে ট্যাগ শেষ করে নাই, বুঝো নাই? তো কোডিংয়ের ওয়েব ডিজাইন যে কোডগুলো আছে এই কোডগুলো ভুল সংশোধন করাই হচ্ছে অন পেজ এসইও, বুঝো নাই? তুমি যখন এইচটিএমএল সিএসএস করলা, এই এইচটিএমএল সিএসএস টুইট মানে এগুলো হচ্ছে ভুল সংশোধন করা, এটা হচ্ছে উইক থেকে স্ট্রং করাটাই হচ্ছে অন পেজ এসইও। তুমি যখন এইচটিএমএল সিএসএস ভালো জানবে তখন তুমি অন পেজ এসইও এমনি করতে পারবে, বুঝো নাই? কারণটা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস এগুলো সংশোধন করাই হচ্ছে মেনলি হচ্ছে এগুলো সংশোধন করা, কিছু কিছু বিষয় অ্যাড করাই হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা খুব সহজে করতে পারবো, ওটা বিভিন্ন ব্লগে কমেন্টস করা, এগুলো আর কি, বুঝতে পারলে কি? হ্যাঁ, এগুলো রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা চলো নিচের দিকে একটু দেখি। ও তোমাদের আর একটা কথা বলে এটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা একজন জিজ্ঞেস করলা যে অ্যাকচুয়ালি স্যার এইচটিএমএল সিএসএস পিএইচপি এগুলো শিখলে বিভিন্ন আইটি ফার্মে কাজ করতে পারবা কিনা? অবশ্যই করতে পারো, প্রচুর কাজের স্কোপ আছে, তোমরা কল্পনা করতে পারবে না, এবং চাহিদাই অনেক বেশি। হ্যাঁ, bdjobs.com-এ আমি নিজে দেখেছি যে বিভিন্ন আইটি ফার্মগুলো ভালো ডিজাইনার ডেভেলপার নেবে, তারা মাসের পর মাস দেখাচ্ছে সার্কুলার দিচ্ছে, চাহিদা পদ দিচ্ছে, বাট তাদের পদগুলো পূরণ হচ্ছে না। আমি রাজশাহী দেখছি, রাজশাহীতে খুব নামকরা প্রতিষ্ঠান রাজ আইটি, সে পরপর দেখাচ্ছে 2-3 মাস ইয়ে দিয়েছে তার হচ্ছে যে ওই আইটি এক্সপার্ট পাওয়ার জন্য, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টের। হ্যাঁ, আমি দেখেছি যে ওই গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, হ্যাঁ, পরপর কয়েক মাস দেখেছি যে ওদের পদটা পূরণ হয় নাই। কাহিনী বুঝতে পারছো কি? অর্থাৎ অনলাইনে প্রচুর কাজ, বাস্তব ফিল্ডে প্রচুর কাজ, কিন্তু দক্ষ ব্যক্তির বড়ই অভাব, বুঝো নাই? তোমরা এই ফিল্ডে গেলে দেখতে পারবো, সার্চ করলে দেখতে পাবো অ্যাকচুয়ালি কত চাহিদা এদের, কত চাহিদা এদের। সুতরাং নো টেনশন, দক্ষতা অর্জন করো প্রথমে, এবং বিশ্বাস রাখো তোমাদের কাজের অভাব হবে না। তুমি কত কাজ করবা, কাজ করে শেষ করতে পারবা না, প্রচুর চাহিদায়, আইটি পার্সনের প্রচুর চাহিদা। আচ্ছা, তারপর দেখো আমি একটু নিজ দিকে যাই, আজকে একটু অতিরিক্ত অনেক কথা বললাম। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, তো গত ক্লাস আলোচনা করেছিলাম, এটা একটু দেখে আসি আমরা। তার কাছে পুরোটাই কপি করলাম আমি। আমি এখান থেকে আগে যেটা করেছিলাম গত ক্লাস সব কেটে দিলাম, আজকেরটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আজকেরটা আমাদের কি আছে একটু দেখে আসি আমরা। এখানে গিয়ে রান করলাম, লানসিন। ভাই নতুন করে শেয়ার স্ক্রিন দেন, আসছে না। আচ্ছা, আসছে না? আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, দেখো এবার আসছে না? আচ্ছা, দেখো এবার আসছে।
দেখো এখানে আছে মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ, হ্যাঁ, রিসাইজ দ্য রেসপন্সিভ ইফেক্ট। আচ্ছা, তো একটু একটু করে দেখাই আমি এগুলো কেটে দিলাম। দেখো ঠিক আছে, মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ রিসাইজ দ্য রেসপন্সিভ পেজ টু সি দ্য ইফেক্ট। আচ্ছা, এখানে দেখো আমি যেটা ব্যবহার করেছি, এখানে একটা ক্লাস ব্যবহার করেছি, বুটস্ট্র্যাপের একটা ক্লাস, তার নাম হচ্ছে জাম্বোট্রন। ক্লাসের নামটা কি? জাম্বোট্রন নাকি? একটু কেমন জীবন নামটা শুনতে। জাম্বোট্রন ক্লাস কি করছে তোমার, অটোমেটিক্যালি এই যে দেখতেছো একটা কালার দিয়েছে এখানে, একটা প্যানেল সে তৈরি করছে। প্যানেল, তোমার এরকম কোনো প্যানেল দরকার হয় তোমার এই ক্লাসটা কল করতে হবে। কোন ক্লাস? এই জাম্বোট্রন ক্লাসটা কল করতে হবে। আমি যদি কেটে দিই এটা দাও কি হয়, সেভ করলাম। দেখো তাহলে এখানে দেখো মার্জিন প্যাডিং নিয়ে সুন্দর একটা অপশন তৈরি করতেছিল সে জাম্বোট্রন ক্লাসটা। আমি আবার এটা আগের অবস্থায় নিয়ে আসি। এই যে জাম্বোট্রন, এই যে ক্লাসটা তুমি যেখানেই কল করবো অটোমেটিক্যালি চারিদিকে মার্জিন প্যাডিং নিয়ে সুন্দর একটা এরিয়া তৈরি করবে, এলাকা। এই যে দেখছো সুন্দর একটা এরিয়া তৈরি করেছে, আর এটা পেজের মাঝখানে চলে আসছে অটোমেটিক্যালি এই লেখাটা। এটা আসছে যে টেক্সট সেন্টারের কারণে টেক্সট সেন্টার লেখা আছে, হ্যাঁ, এটার কারণ টেক্সটটা মাঝখানে আসছে, একবারে মাঝখানে এখানে চলে আসছে। কিন্তু যে উপরে যে প্যাডিং নিল, মনে উপরে প্যাডিং নিল, এই সাইডে মনে জায়গা নিয়েছে, সব কিছু নিয়ে সুন্দর একটা এরিয়া তৈরি হয়ে গেছে। তুমি এরিয়ার মধ্যে যা ইচ্ছে তাই লিখতে পারো। আমি এই সোনারটি একটা দেওয়া আছে, যা তুমি লিখতে পারো। এটা কোন ক্লাসের জন্য? এই যে ক্লাসের জন্য, জন্মগ্রহণ ক্লাসের জন্য। আর টেক্সট সেন্টার আমরা আগে বুটস্ট্র্যাপে কি লিখতাম, সরি আমরা বুটস্ট্র্যাপ ছাড়া কি লিখতাম, টেক্সট এলাইন সেন্টার, তাহলে সিএসএস লিখতাম। তো অটোমেটিক্যালি ওরা কিন্তু করে রেখেছে সিএসএস, বুটস্ট্র্যাপ যারা করেছে ওরা কিন্তু করে রেখেছে, অটোমেটিক্যালি আমরা সিডিএন থেকে লিঙ্কটা পাচ্ছি। যে দেখতে হচ্ছে কি, এদের লিঙ্কটা অ্যাড করে দিয়েছি, সেহেতু অটোমেটিক আমরা লিঙ্কটা পাচ্ছি সিডিএন থেকে। তো টেক্সট সেন্টার যে ক্লাস, ওই ক্লাস দ্বারা আমরা করে রেখেছি টেক্সট লাইন সেন্টার করে, এক সুন্দর ডিজাইনের জন্য যে দরকার সে কোডগুলো করেছে। আমি যখন টেক্সট লাইন সেন্টার লিখি, তো যেখানে দরকার টেক্সট সেন্টার নিবা, সেই ক্লাসের মধ্যে খালি কি করবা, টেক্সট সেন্টার বলে দিবা, তাহলে অটোমেটিক সেই টেক্সটটা মাঝখানে চলে যাবে। বুঝলা কি? আর যেখানে একটা প্যানেল দরকার সেখানে কি করবা, এই জাম্বোট্রন নামক ক্লাসটা কল করবে। এই হলো বিষয়, হ্যাঁ। আচ্ছা, এবার একটু সামনের দিকে যাই, চলো। আচ্ছা, এখন তোমাদের বলি বুটস্ট্র্যাপের কাজটা কন্টেইনার নেই, কন্টেইনার। আমরা বুঝি কন্টেইনার মানে কি, ধারক, তাই না? মানে পুরো ওয়েবসাইটকে একটা ধারকের মধ্যে নিয়ে নেই, একটা কন্টেইনারের মধ্যে নিয়ে নেই, ঠিক আছে? বুটস্ট্র্যাপের দুইটা ক্লাস আছে, এসব তোমাদের বুটস্ট্র্যাপের ক্লাস শেখাচ্ছি, কিন্তু ভালো করে বুঝো। এখন কি ক্লাস শেখালাম তোমাদের? জাম্বোট্রন ক্লাস শেখালাম এবং টেক্সট অ্যালাইন ক্লাস শেখালাম। যে তুমি যেখানে টেক্সট সেন্টার লিখবা সেখানে মাঝখানে চলে যাবে একটা ক্লাস, এই ক্লাসটা ব্যবহার করতে হবে টেক্সট সেন্টার। আর জাম্বোট্রন ব্যবহার করলে কি হবে, এতে চলে আসবে। এখন তোমাদের শিখবো কন্টেইনার ক্লাস শেখাবো, বুটস্ট্র্যাপের নতুন আর একটা ক্লাস। তো বুটস্ট্র্যাপ দেখাচ্ছে যে দুই ধরনের ক্লাস আছে। পুরো সাইটটাকে দেখো, র্যাপ সাইট কন্টেন্টস, পুরো ওয়েবসাইটের কোডকে আমি র্যাপ করে নিব, মানে মুড়িয়ে নিব, ঠিক আছে? দু ধরনের ক্লাস আছে, একটা হচ্ছে শুধু এই যে ডট কন্টেইনার, ঠিক আছে, শুধুমাত্র কন্টেইনার, একটা কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এখানে হচ্ছে কন্টেইনার যেটা এটা করে ফিক্স উইড দেয়। ফিক্স উইড মানে নির্দিষ্ট উইড 1170 পিক্সেল। কত পিক্সেল? 1170 পিক্সেল। তুমি যখনই কন্টেইনার ক্লাস ব্যবহার করবে বুটস্ট্র্যাপে, অটোমেটিক্যালি কত পিক্সেল নেবে? 1170 পিক্সেল নিয়ে নিবে। বুঝলা কি? আর যখন তুমি দেখাচ্ছে যে এই কন্টেইনার ফ্লুইড ব্যবহার করবে, ফ্লুইড মানে যেটা প্রবাহিত হয়, এই ফ্লুইড শব্দটা ব্যবহার করার সময় তরলের ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু ভালো করে বুঝো। FLUID,
এই ফ্লুইড শব্দ ব্যবহার করা সাধারণত তরলের ক্ষেত্রে, যেটা মানে যে যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে। ভালো করে বুঝুন, একে সাধারণত ফ্লুইড বলা হয়। যে তরলের মতো প্রবাহিত পদার্থগুলো সেটা ফ্লুইড বলা হয়। কন্টেনার ফ্লুইড যখন ব্যবহার করবে, এখানে কন্টেনার লিখে হাইফেন দিয়ে যখন ফ্লুইড ব্যবহার করবে, তখন কি করবে, তোমার স্ক্রিনের সাইজ যত বড় ওই ওয়েব পেজটা তত বড়ই হবে। নির্দিষ্ট কোনো ফিক্সড উইডথ থাকবে না। যেমন আমার শুধু কন্টেনারতে লিখে থাকতেছে 1170 পিক্সেল থাকতেছে, 1170 পিক্সেল ফিক্সড উইডথ এবং রেসপন্সিভ। এটা হচ্ছে রেসপন্সিভ ফিক্সড উইডথ কন্টেনার। আর যখন কন্টেনার ফ্লুইড ব্যবহার করা হবে তাহলে ফুল উইডথ কন্টেনার স্প্যানিং দ্য ইন্টার উইডথ অফ দ্য ভিউপোর্ট, যতখানি দেখা যাচ্ছে পুরো পেজটা নিয়ে নেবে। চলো উদাহরণ দিয়ে দেখি আমরা, তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চলো উদাহরণ দিয়ে আমরা দেখি। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। নিচে আমরা এসে দিয়ে দিলাম। এখানে কি দিচ্ছি দেখো, সরি। আচ্ছা, মনে করেন যে অন্য কোনো ক্লাস এখানে দিই, ধরো ইজি বিজি কোনো একটা ক্লাস দিলাম, তাহলে কেমন আসে কি দেখাই তোমাদের। আচ্ছা, দেখছো এখানে আসছে না, আসছে মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ আসছে। দিস পার্ট ইজ ইনসাইড এ কন্টেনার ক্লাস, এদিকে এই লেখাগুলো আসছে। দেখতে ভালো লাগছে কি? ভালো লাগছে না। মজার বিষয় দেখো, তাহলে কি করব, এইখানে আমি সেই বুটস্ট্র্যাপের কন্টেনার ক্লাসটা কল করে দেব। এই ক্লাসটা, এই যে কন্টেনার ক্লাসের কথা বললাম না এখনই, এই যে এই কন্টেনার ক্লাস, এটা খালি কল করে দেবে। এটা বানান কিন্তু ভুল কর, তাহলে কিন্তু পাবে না। কন্টেইনার লিখে দিলাম এবং কন্টেনারটা ঘিরে নিলাম কাকে, এই যে এই পুরো প্যারাগ্রাফ এবং এই সঙ্গে ঘিরে নিলাম। এই যে শুরু এখানে শেষ এই কন্টেনার ক্লাসের মধ্যে আছে। এখন অটোমেটিক্যালি তা কি করেছে, কন্টেনার ক্লাস দিয়ে শেষ করে রেখেছে কিন্তু ওরা আগে থেকেই। কত পিক্সেল উইড হাইট দে, 1170 পিক্সেল উইড হাইট দে এবং মার্জিন প্যাডিং দিয়ে সুন্দর করে ডিজাইন করে রেখেছে ওরা। যখন আমরা কল করবো এটা এই ক্লাসটা, তখন ওই সিএসএস ডিজাইন তারা পেয়ে যাবে। দেখো আমি এখানে কল করলাম, এবার আমি রিলোড করবো। এখানে দেখো পেয়ে গেছে না। আমি যদি ডান ক্লিক করে দেখতে পাবো, দেখো আমি এখানে এরকম ডান ক্লিক করলাম, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। এখন দেখো আমি যদি এখানে ধরি মাউস দিয়ে, তোমরা দেখতে পাবা এই যে কন্টেনারে ক্লিক করলাম। দেখো কন্টেনারে ক্লিক করার পরে একটু ভালো করে লক্ষ্য করো, আমি এখানে ধরলাম। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ওয়েব পেজে। কেউ স্ক্রিন শেয়ার না দেখতে পারলে আমাকে বলবা, হ্যাঁ যে স্যার দেখতে পাচ্ছি না, আমি আবার শেয়ার করে দেব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি নিশ্চয়ই। দেখো দুই দিকে কিন্তু মার্জিন নিয়ে নিচ্ছে। যেটা হচ্ছে তোমাদের কি কালার, যেটা হচ্ছে যে হলুদ কালার, হলুদ কালারটা হচ্ছে মার্জিন, আর যেটা বেগুনি কালার সেটা হচ্ছে প্যাডিং। দেখো মার্জিন প্যাডিং নিয়েছে এবং মাঝখানে কতখানি, দেখো দুই পাশে বেগুনি কালারটা প্যাডিং আর মানে হলুদ কালারটা হচ্ছে মার্জিন, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এটা। এটাকে কিন্তু মাঝখানে চলে আসে। দেখো একবারে এই যে মাঝখানে, তুমি যত লেখা লিখবা মাঝখানে সুন্দর করে হবে। আর এটা কত পিক্সেল তোমাদের দেখাই, এই যে এখানে ধরলাম, এই যে কন্টেনার দেখতেছো ক্লাস, এখানে মাউস ধরলাম, এর ডান দিকে দেখো এই যে কত পিক্সেল লেখা আছে, ম্যাক্স উইডথ 1140 পিক্সেল দেখাচ্ছে এখানে। বুঝতে পারো না, 1170 পিক্সেল থাকে কিন্তু এখানে 1140 পিক্সেল দেখাচ্ছে, আপ টু 40 পিক্সেল পর্যন্ত হতে পারে। এটা যে 1140 পিক্সেল করে দিয়েছে বুটস্ট্র্যাপ 4 এ, বাট এর আগে বুটস্ট্র্যাপ 3 তে আমি 1170 পিক্সেল দেখেছি। বুঝলাম, 1140 পিক্সেল এই যে অটোমেটিক্যালি নিয়েছে। আর কিছু করতে হয়েছে কি, কিছুই করতে হয় নাই। আচ্ছা, তাহলে এখানে দেখলাম এটা। এখন দেখো আমি যদি কন্টেনার ফ্লুইড ব্যবহার করি, এটা কন্টেনার ফ্লুইড, তাহলে কেমন আসে চলো দেখি। এই যে কন্টেনার ফ্লুইডের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এখানে ফ্লুইড লিখে দিব। কোথায়, এখানে একটা হাইফেন দিয়ে FLUID ফ্লুইড লিখে দিলাম। হ্যাঁ, একই ক্লাসে খালি ফ্লুইড লিখে দিলাম। এবার রিলোড করলাম। দেখো কি দেখতে পাচ্ছ,
সুন্দরভাবেই আসছে। এখানে দেখো লেখাটা ভিতরে ঢুকে যায় না, এর ভিতরে, এবং একটু দেখাচ্ছে মার্জিনটা যে নেসে দেখতে ভালোই লাগছে, কিন্তু দেখো কি হয়েছে এখানে, একবারে এই প্রান্তে চলে আসছে। আমি এখানে ডান ক্লিক করি, ইনএক্সপেক্টেড এলিমেন্ট করি, তাহলে কি হয় দেখো, এবং কন্ট্রোলার ফ্লুইড এখানে ক্লিক করলাম মাউস দিয়ে, দেখো এখানে কি শো করছে, দেখো পুরো পেজ শো করছে না, এই দেখো এই প্রান্ত থেকে একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শো করছে, মানে তরল পদার্থের মতো, বুঝলি? আমার মনিটর যে 1300 সামথিং পিক্সেল, আমার যে ল্যাপটপের স্ক্রিন, সে অনুযায়ী হয়ে গেছে। তোমার যদি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার আরও বড় হয়, তাহলে কন্টেনার ফ্লুইড আরও বড় হবে, মানে তরল পদার্থের মতো, বুঝো নেই? যখন যে পাত্রে রাখো তখন সে পাত্রের আকার ধারণ করে। এই কন্টেনার ফ্লুইড ব্যবহার করলে এটা হবে, দেখো যে পুরো পেজ নিয়ে নিয়েছি। বাট এখন যদি কি করে এটা আবার মনে করো, শুধু একটা ফ্লুইডটা কেটে দিই, ফ্লুইডটা কেটে দিলাম, আমি সেভ করলাম আর এখানে রিলোড করলাম, এই দেখো মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এই যে মাঝখানে চলে আসছে এবং দুই পাশে মার্জিন নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আর অটোমেটিক্যালি আগে থেকেই সিএসএস ডিজাইন করে রেখেছিলাম, আমাদের ক্লাসগুলো কল করতে হবে। তাহলে আমরা দেখলাম যে দু ধরনের কন্টেনার হতে পারে, একটা হচ্ছে কন্টেনার ফ্লুইড, আর আরেকটা হচ্ছে যে শুধু কন্টেইনার। ওকে, কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড দেখলাম। আচ্ছা, এখন তোমাদের দেখাই আরো কিছু ক্লাস বুটস্ট্র্যাপের কন্টেনার প্যাডিং। তা আমরা দেখলাম যে অটোমেটিক্যালি প্যাডিং নিয়ে নিচ্ছে, তাই না? আমরা এক্সট্রা প্যাডিং অ্যাড করতে চাই কন্টেনারে, দেখো এটা আমরা যদি ডান ক্লিক, এখানে ডান ক্লিক করি এবং এখানে যদি যাই কন্টেনারে, দেখো প্যাডিং কিন্তু নিয়েছে এখানে, দেখছো কি? এই যে উপরে বেগুনি বর্ণ হয়ে আছে, এরকম প্যাডিং নিয়েছে। তো আমরা এক্সট্রা প্যাডিং দিতে চাই, তাহলে কি করতে হবে, আমি উপর অংশটা কেটে দিই, ধরো এটা কেটে দিই, জম্বোটানটা কেটে দিলাম, জাম্বোটনটা কেটে দিলাম, রিলোড করি, দেখো এই যে কিন্তু কেটে গেছে আমার জাম্বোটনটা, একবার ঠিক আছে এখানে। এবার আমি নিশ্চিত এলিমেন্ট করি, এই যে কন্টেনারটা শুধু। হ্যাঁ, এখন আমরা যদি এখানে এক্সট্রা, এখানে যে প্যাডিং দেওয়া আছে, এক্সট্রা যদি প্যাডিং অ্যাড করতে চাই, তাহলে কি করব দেখো, কন্টেইনার প্যাডিং। আচ্ছা দেখো, কন্টেইনার প্যাডিং আমি এখানে PT3 লিখলাম, মানে PT3 মানে হচ্ছে প্যাডিং টপ, এটা বুঝেই তোমাদের, এখানে আমি লিখে দিলাম PT3, ভালো করে বোঝো। আমরা প্যাডিং দিতাম না, আমরা কি লিখতাম, ভালো করে বোঝো, মজার, খুব ইন্টারেস্টিং কিন্তু। সেটা হচ্ছে আমরা যখন সাধারণ HTML CSS করতাম তখন কি লিখতাম, যে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ বা প্যাডিং বটন লিখতাম না? এখানে PT মানে হচ্ছে, P মানে প্যাডিং, T মানে টপ। যদি P মানে রাইট হতো, প্যাডিং রাইট হতো, তাহলে PR লেখা লাগতো। আর ঠিক আছে, এভাবে দেখাচ্ছে যে লেফট হলে PL লেখা লাগতো, PL মানে প্যাডিং লেফট। তাহলে এখানে PT মানে কি, প্যাডিং টপ, বুঝলো? কিন্তু P মানে প্যাডিং, T মানে টপ। প্যাডিং টপ কত পিক্সেল, 3 পিক্সেল, বুঝলো? কিন্তু হাইফেন দিয়ে লিখে দিতে হবে, মানে আমি ওদের ক্লাস কল করতেছি, আর অটোমেটিক্যালি ওই PT-3 দিয়ে আর কি করছে, প্যাডিং দেওয়াই আছে। কয় পিক্সেল প্যাডিং, প্যাডিং টপ 3 পিক্সেল দেওয়া আছে ওদের। তাহলে ওদের আমি ক্লাসটা কল করে দেবো এখানে PT3, তাহলে অটোমেটিক্যালি কি হবে, 3 পিক্সেল প্যাডিং পেয়ে যাবে টপে, এই কন্টেনারের টপে 3 পিক্সেল সে প্যাডিং পেয়ে যাবে। তাহলে PT কত দিলাম, 3। তাহলে দেখি পাই কিনা, প্যাডিং টপে পাই কিনা, 3 পিক্সেল, সেভ করলাম। এখন কোনো কি প্যাডিং দেওয়া আছে, উপরে পাই ঠেকে গেছে। এবার আমি সেভ করে রিলোড করলাম, দেখো নিচে নেমে আসছে, একটু নিচে নেমে আসছে না? তো দেখি পেয়েছে কিনা, ডান ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরপর কন্টেনারে, এই দেখো আই গেটে ছিল, অটোমেটিক দেখো 3 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে উপরের দিকে। উপরে কোনো বেগুনি ছিল, উপরে কোনো বেগুনি কালার ছিল, আমি এখনই কেটে দিই, দেখো যে PT3 কেটে দিই, তাহলে উপরে থাকবে না আর।
এখানে গিয়ে কেটে দিলাম, এরপর রিলোড করলাম। এখন দেখো উপরে কোনো প্যাডিং আছে? নেই। দেখো উপরে কোনো বেগুনি বন্ডের কোনো কালার আছে? নেই। আমি এখন যদি এখানে দিয়ে দিলাম PT3 দিলাম, মানে প্যাডিং টপ 3 পিক্সেল, ঠিক আছে। আমি রিলোড করলাম এখানে, এবার দেখো এই যে উপরে বেগুনি বলা দেখতে পাচ্ছ, মানে উপরে 3 পিক্সেল প্যাডিং নিয়ে নিচে নেমে চলে আসছে লেখাটা। আর তাহলে কন্টেনারে চারপাশে আমি কি করলাম, মানে উপর থেকে 3 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। যেমন ডানে বামে ডিফল্ট ভাবে দেওয়া আছে আগে থেকে, ঠিক আছে, আগে থেকে ডিফল্ট ভাবে দেওয়া আছে কন্টেনার ক্লাসে। বাট আমি যদি এক্সট্রা ভাবে দিতে চাই যে উপর থেকে প্যাডিং দিব, তাহলে এভাবে লিখতে হবে PT3। তুমি এখানে PT5 দাও, দেখো 5 দিলে কি হবে, আরো বেশি প্যাডিং হবে, 5 পিক্সেল প্যাডিং হবে। রিলোড করলাম, দেখো এই যে দেখো আরো বেশি প্যাডিং আসছে। PT5 মানে প্যাডিং 5 পিক্সেল দিয়ে দিলাম, তুমি ইচ্ছা মতো দিবা প্যাডিং, তো যতখানি দরকার, ঠিক আছে। PT5 মানে 5 পিক্সেল প্যাডিং দিলাম। ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং, বুঝলেন? তোমার কোনো CSS কোড লিখতে হচ্ছে না, এই HTML দিয়ে তোমার শেষ হয়েছে অটোমেটিক্যালি। আচ্ছা, তারপর আমরা যাই, প্যাডিং দেখলাম। এবার আমরা দেখব কন্টেইনার বর্ডার কালার, কন্টেইনার বর্ডার এবং কালার দেখব, ঠিক আছে। আচ্ছা চলো এইটা একটু কপি করে দিয়ে দিই। আচ্ছা পুরোটা দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে জাস্ট এখানে লিঙ্ক করা আছে, তোমার জানো এটা বুটস্ট্র্যাপে CDN লিঙ্ক দেওয়া আছে, আর কিছুই না, এটা তোদের কদিন বুঝিয়ে দিয়েছে এটা। আর এখানে বডিতে এসে জাস্ট এখানে কি ক্লাস লেখা আছে, হ্যাঁ শুধুমাত্র রাজু আহমেদ বলছে এটা, সে কথা ঠিক। শুধু এই HTML এ মানে ক্লাসগুলো কল করলে অটোমেটিক্যাল ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা দেখো আমি এখান থেকে তিনটা নিয়েছি, দেখো 1টা 2টা 3টা। হ্যাঁ প্রথমে কন্টেনার নাম হয়েছে প্রথম কন্টেনার, আর P মানে কি প্যাডিং 3, P মানে হচ্ছে প্যাডিং 3, এবং হচ্ছে মার্জিন কি 3, আর বর্ডার দেওয়া হয়েছে এখানে। দেখো আগে দ্বিতীয়টা কি দেওয়া হয়েছে এখানে, একটা একটা করে দেখাই তোমাদের, এগুলো কেটে দিই, এগুলো কাট করে MOI দিই। তে কি মার্জিন ইয়েলো বোঝানো হয়েছে? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে এখানে যেটা আছে না, হ্যাঁ এখানে কি প্রথমে এই দেখো কন্টেইনার, আমরা কন্টেইনার নিয়েছি, কন্টেইনার কাট হয়েছে এতখানি জায়গা স্পেস আসছে, এখানে 1140 পিক্সেল। হ্যাঁ আর P হচ্ছে প্যাডিং 3 নিয়েছি, দেখো একটু উপর দিকে যাই, দেখো তাহলে বুঝতে পারবা। এখানে আসলাম, দেখো এখানে প্রথমে কি নিয়েছে, সে প্যাডিং, হ্যাঁ 3 পিক্সেল প্যাডিং নিয়েছে, বুঝো। আর এরপর হচ্ছে কি, যেটা হচ্ছে মার্জিন বটম নিয়েছে, হ্যাঁ মার্জিন বটম কত নিয়েছে, 3 পিক্সেল নিয়েছে, মার্জিন বটম 3 পিক্সেল। তারপর মার্জিন টপ নিয়েছে 3 পিক্সেল। মানে এখানে তোমার এই যে কে যেন জিজ্ঞেস করলো না MY-টা কি, আচ্ছা এমটা হচ্ছে মার্জিন, আর ওয়াই মানে হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর, মানে মার্জিন টপ এবং বটমে যখন নিবে তখন তাকে দেখাচ্ছে যে মানে এটা MY লিখতে হবে একসাথে, তাহলে তোমার মার্জিন টপ বটম একসাথে নিবে। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, দেখো এর আগে তোমার সায়েন্স স্টুডেন্ট হলে ভালো বুঝতে পারবা, এমনিতে বুঝতে পারবা। দেখো মনে করো আর তোমরা, x অক্ষ হলে কি mx হবে? হ্যাঁ দেখো এটা হচ্ছে যে x অক্ষ, ঠিক আছে, আর এটা কিন্তু ওয়াই অক্ষ, এই যে এটা ওয়াই অক্ষ মানে কি এ টপ, এটা কি এ টপ TOP টপ লিখলাম, যদি ভালো করে লেখে শান্তি হয় না এইভাবে, হ্যাঁ টপ লিখলাম, এ T টপ
এটা হচ্ছে বটম। আচ্ছা লিখলাম, ঠিক আছে, এটা বটম, এটা টপ। তা তুমি যে ওয়াই অক্ষ যখন হবে, ওয়াই অক্ষ, ঠিক আছে, উপরে এবং নিচে, সায়েন্স আর্টস বিষয় না, তোমরা যারা আছো সবাই বুঝতে পারবা। ওয়াই অক্ষ মানে উপরে নিচে, ঠিক আছে। তাহলে তোমার লিখতে হবে এম ওয়াই। এম ওয়াই মানে কি, মার্জিন টপ এবং বটম একসাথে নিবে, ঠিক আছে। তাহলে এই যে এটা এটা ওয়াই অক্ষ উপরে নিচে, আর এক্স অক্ষ হলে এম এক্স আর কি, মানে লেফট এবং রাইট, ডানে বামে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যেটা করেছি, ভাই একসাথে দুইটাই নিবে, একসাথে দুটাই নিবে। আমরা এখানে যে কাজটা করছি মানে দেখো, ওয়াইলে নিচে যাবে না? হ্যাঁ, এম এম ওয়াই মানে কি, মার্জিন টপ এবং বটমে কত পিক্সেল নিবে, 3 পিক্সেল নিবে। এবং বর্ডার মানে কি, সে একটা বর্ডার নিয়েছে, এখানে 1 পিক্সেল বর্ডার নিয়েছে। দেখো আমি এখানে গেলাম, আরেকবার শেয়ার করি, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো। তাহলে এই যে দেখো চারিদিকে 1 পিক্সেল বর্ডার নিয়ে নিছে, দেখছো কি, এই যে একটা বর্ডার নিয়ে নিছে এখানে, এই যে চারিদিকে একটা বর্ডার নিয়েছে না চারিদিকে। এটা কেন নিয়েছে, ওই বর্ডার ক্লাসটা নিয়েছে, আমরা কল করেছি এখানে, যে বর্ডার ক্লাসটা কল করার কারণে 1 পিক্সেল বর্ডার নিয়েছে অটোমেটিক্যালি। তাহলে এম ওয়াই মানে কি বললাম, মার্জিন 3 পিক্সেল, পি মানে প্যাডিং 3 পিক্সেল, আর এম ওয়াই, ওয়াইটা মানে হচ্ছে টপ এবং বটম উভয় দিকে নিয়েছে। ভাই এক মিনিট, বলো। বলতেছি যদি শুধুমাত্র উপরে অথবা শুধুমাত্র নিচে নিতে চাই মার্জিন, মার্জিনটা। আচ্ছা, যদি অপরে তাহলে এই মার্জিন টপ এমটি লিখতে হবে। এম মানে উপরে, মানে টি উপরে, বুঝো নাই। আর মার্জিন টপ বটম কি জি। আর হচ্ছে বি দিলাম, কিন্তু যদি 3 সাইডে মার্জিন নিতে চাই? হ্যাঁ, ওইগুলো তোমার দেখাবো আস্তে আস্তে, সামনের দিকে আসতেছে। হ্যাঁ, মানে এখন দেখাচ্ছে সব একসাথে বোঝাতে গেলে তোমাদের মধ্যে মানে এলোমেলো হয়ে যেতে পারে, বুঝো নি। এই সবগুলো আসতেছে তোমাদের স্পেসিফিকভাবে, শুধু মার্জিন, শুধু প্যাডিং, হ্যাঁ, এই ক্লাসগুলো নিচে আসতেছে। যে বুটস্ট্র্যাপে যত ধরনের মার্জিন আছে তার জন্য ক্লাস ক্লাস কি কি আছে, বুটস্ট্র্যাপে প্যাডিং কি কি আছে তার জন্য ক্লাস কি কি আছে, বুঝো নাই। এগুলো সবগুলো একটা একটা করে আছে। তো তোমাদের এগুলো স্পেসিফিক আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, কারণ অটোমেটিক্যালি নিয়ে নিবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। হ্যাঁ, মনে করো তুমি যখন মার্জিন বটন নেবে তখন কি নিবা, এম বি লিখবা। এম বি মানে কি, মার্জিন বটম, বুঝো নাই। যখন তুমি শুধুমাত্র মার্জিন টপ নিবা তখন কি লিখবা, এমটি লিখবা। এমটি মার্জিন টপ, তুমি টান দিয়ে লিখলা 3, এইভাবে লিখে দিলা, এইভাবে লিখে দিলা এই, জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। এখানে এমটি লিখলা, এমটি মানে মার্জিন টপ। আর যখন বটম হবে মার্জিন, তাহলে এম বি লিখে দিলা, মার্জিন বটম, ঠিক আছে। আর এখানে এম ওয়াই ছিল, এম ওয়াই ছিল মানে টপ এবং বটম উভয়টা, বুঝতে পারো না। আর এম এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর মার্জিন লেফট এবং রাইট উভয়টাতে কি নিবে, 3 পিক্সেল নিয়ে নিবে, বোঝা গেল কি। আর কেউ একজন জিজ্ঞেস করলে স্যার আমি 3 দিকে দিচ্ছি, তাহলে কি করবো, এই ক্লাসগুলো আসতে সামনে তোমার দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ক্লাসটাও আসতে সামনের দিকে। তাহলে আমরা এখানে দেখলাম খুব সহজ ইনশাল্লাহ হয়ে গেল। তাহলে এটা তোমরা অনেকগুলো ক্লাস শিখে গেলাম বুটস্ট্র্যাপের। এখানে কন্টেনারের ক্লাস শিখলা, প্যাডিং এর ক্ষেত্রে পি লিখতে হয় একটা ক্লাস শিখলা, মার্জিন টপ এবং বটমের ক্ষেত্রে এম ওয়াই লিখতে হয় এটা শিখলা। শুধু বর্ডার দেওয়ার জন্য এখানে বর্ডার একটা ক্লাস কল করলেই হয়ে যাচ্ছে। বাট আমাদের জেনারেল সিসি কি করা লাগতো, বর্ডার 1 পিক্সেল সলিড এই সেই লেখা লাগতো না, এখানে কিছুই করতে হচ্ছে না, যে তুমি এখানে বর্ডার লিখে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, মার্জিন লেফট মার্জিন রাইট এরকম সিসিকে লেখা লেখা লাগতো, বাট আমাদের কিছু লিখতে হচ্ছে না, খালি আমরা ক্লাসটা কল করে দিলাম, অটোমেটিক্যালি মার্জিন বা প্যাডিং পেয়ে যাচ্ছে, তাই না। কত ইন্টারেস্টিং বিষয় দেখো, এটা এখানে অটোমেটিক্যালি পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে আসি, রেসপন্সিভ কন্টেইনার্স। ভাই ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার রিজয়েন করবো নাকি সবাই? ও আচ্ছা, আরেকবার রিজয়েন কর, তোমাদের অ্যাকচুয়ালি শেষ করে দেবো ক্লাস এখনই, হ্যাঁ, আর একটু বাকি আছে, এই যে শেষ, তোমাদের শেষ। আচ্ছা, আরেকবার রিজয়েন করো, তোমাদের হয়তো 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ ক্লাস, ঠিক আছে। আমি এন্ড করে দিলাম ক্লাস। ঠিক আছে ভাইয়া।
আচ্ছা, যেটা দেখছিলাম আমরা, দেখো আচ্ছা, এখানে হচ্ছে যে রেসপন্সিভ কন্টেইনার্স, হ্যাঁ, এর জন্য যে ক্লাসগুলো ব্যবহার করা হয় এটা তোমাদের পরে দেখিয়ে দেবো, এমনিতেই ব্যবহারগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে এমনি ডিসক্রাইব করে দিই। আজকে মোটামুটি তোমাদের এমনি মানে মানে বিভিন্ন ক্লাস সম্পর্কে ধারণা দিলাম যে মার্জিনের ক্লাস কীভাবে লিখতে হয়, প্যাডিংয়ের ক্লাস কীভাবে লিখতে হয়, কন্টেনারের ক্লাস কীভাবে লিখতে হয়, বর্ডারের ক্ষেত্রে ক্লাস কীভাবে লিখতে হয়, হ্যাঁ, তোমাদের একটা ধারণা দিলাম। এখন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে খুব সহজে বুঝতে পারবে যে কত ইন্টারেস্টিং বুটস্ট্র্যাপটা, খুবই মজার, হ্যাঁ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে কোড লেখার মতো আর সুন্দর ডিজাইন হয়ে যায়। আচ্ছা, এখন তোমাদের একটু রেসপন্সিভ সম্পর্কে ধারণা দিই। আচ্ছা দেখো, কন্টেনার এসএম এটা মানে হচ্ছে এক্সট্রা স্মল, হ্যাঁ, 570 পিক্সেলের নিচে, 1 থেকে 570 পিক্সেল। তোমার যখন মোবাইলের জন্য ইয়ে করবা, মানে মোবাইলের জন্য তুমি যখন রেসপন্সিভ করবে, তো ওই যে কতদিন লিখেছিলাম মনে আছে, কল এমডি লিখেছিলাম মনে আছে, কল এমডি 4, কল এমডি 3, তাই না? গ্রিড মানে গ্রিড সিস্টেমে যখন লিখেছিলাম, এর আগে তোমার শিখেছিলাম গ্রিড সিস্টেমে লিখেছিলাম যে 12টা গ্রিড আছে, এই 12টা গ্রিডকে আমি বিভিন্ন ভাগ করতে পারি, 3 4 12, হ্যাঁ, 3 3 3 3 করে, আবার 4 4 করে 3টে লিখে, অথবা 6 6 12 ভাগ করতে পারি, 8 8 4 ভাগ করতে পারি 12, কিন্তু 12টা গ্রিড। এখানে দেখো কত পিক্সেল আমরা বলি, হ্যাঁ, এসএমটা হচ্ছে এক্সট্রা স্মল, যেটা হচ্ছে সবচেয়ে ছোটোর ক্ষেত্রে তোমার এসএম ব্যবহার করতে হবে। সে কল এসএম, হ্যাঁ, কল মানে কলাম, 12টা কলাম ভাগ করবা, এক্সট্রা স্মল সেটা কত, সে এক্সট্রা স্মল হচ্ছে এত পিক্সেল, 576 পিক্সেল। আর এমডি হচ্ছে যে এমডি ব্যবহার করা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই স্মল যেটা, হ্যাঁ, সাধারণ যেটা, সাধারণের ক্ষেত্রে এই এমডি ব্যবহার করা হয়। লার্জ যেটা, লার্জের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা, আচ্ছা, এলজি ব্যবহার করা হয়, অর্থাৎ 992 পিক্সেল। আর এক্সট্রা লার্জ যেটা এক্সএল, এক্সট্রা লার্জ যেটা, এক্সট্রা লার্জের ক্ষেত্রে 1200 পিক্সেল বা তার উপরে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে ব্যবহার করা এটা। তো আমরা এখানে ব্যবহার করতে পারি এইভাবে কন্টেনার এসএম, কন্টেনার এমডি, কন্টেনার এলজি, ঠিক আছে, এভাবে ব্যবহার করতে পারি আমরা। তাহলে কেমন দেখায় চলো আমরা একটু দেখে আসি, এটাই কপি করলাম। এগুলো ধারণা তোমাদের ক্লিয়ার করবো, হ্যাঁ, নো টেনশন। এখন তো আজকে তোমাদের শারীরিকভাবে দেখা দিলাম, হয়তো নেক্সট ক্লাস তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলো আসবে, সবগুলো ব্যবহার স্টেপ বাই স্টেপ আসবে, সো ডন্ট ওরি, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে জাস্ট কি করলাম দেখো, এখানে এটার ভিতরে বুটস্ট্র্যাপের সেই এটা আছে, আর এখানে বডির মধ্যে একটা কন্টেনার নিয়েছি, জাস্ট রেসপন্সিভ কন্টেনার লেখা আছে, এইচ1 পি দেওয়া আছে, আর এখানে কিছু ক্লাস নিয়েছি। হ্যাঁ, কি বললাম? আচ্ছা, এখানে দেখো, আচ্ছা দেখতে পাচ্ছ না? আচ্ছা, আবার শেয়ার করছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো এখানে কন্টেনার এসএম বর্ডার, কন্টেনার এমডি, এমনি বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, এমটি3 বর্ডার দেওয়া আছে সবগুলোই, একটু দেখি,
সেভ করলাম, এবার রিলোড করলাম এখানে গিয়ে। দেখো এখানে কেমন আসছে, আচ্ছা এর সব বলছি, কন্টেনার এসএম, কন্টেনার এমডি, কন্টেনার এলজি, কন্টেনার এক্সেল। আচ্ছা এবার আমি কন্ট্রোল শিফট এম করলাম, দেখো অটোমেটিকলি দেখো এখানে, আচ্ছা যেটা কন্ট্রোলার, আচ্ছা দেখো যেটা কন্টেনার এসএম অটোমেটিক কিন্তু এটা হাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে কন্ট্রোল এসএম। আমি আবার দেখাচ্ছি, একটু বড় করি, একটু বড় করলাম, এই দেখো একটু বড় করার পর কত চলে আসছে, প্রথমে যে কন্ট্রোল এসএম এটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখুন দেখো অটোমেটিক্যালি এই যে পর্যন্ত 500 পিক্সেলের কত, এই দেখো ছোট হয়ে গেছে, এটা কিন্তু ছোট হয় না এখনো। দেখো আমি যখন এখানে কন্টেনার এসএম ব্যবহার করেছি, এসএম মানে কত পিক্সেল আমরা এখানে দেখলাম, এখানে এসো, এসএম মানে এই যে দেখলে এখানে 540 পিক্সেল। দেখো এখানে মনে করো যে এটা ছোট হয়ে আছে, এখন আমি একটু বড় করছি, দেখো এই যে ঠিক আছে, আচ্ছা বড় করার পরে এই যে এটা চলে আসলো, আবার কন্টেন্ট এমডি চলে আসলো, তার চেয়ে বড় হওয়ার কারণে, নিচেগুলোতে এখন আসে না এগুলো। তারপরে এইটা দিলাম, এবার এটা চলে এসে দেখো কন্টেন্ট এলজি চলে আসছে, আমি আরও বড় করলাম, তারপরে কন্টেন্ট এক্সেল আসছে, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে এসএম, এমডি, এলজি এবং এক্সেল এগুলো ব্যবহার করা হয় রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে। এখন তোমাদের আর ক্লিয়ারলি না বুঝলেও সমস্যা নাই, এই তিনটা এগুলো তোমাদের আমি প্রপারলি বুঝিয়ে দিব, সামনের দিকে গ্রিড সিস্টেম দেখিয়ে দিব, মানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নামে একটা আছে আর কি, এখানে অধ্যায় আছে। হ্যাঁ তো জাস্ট যেগুলো প্র্যাকটিস করলাম তোমাদের আগে, যেগুলো প্র্যাকটিস করলাম ওইগুলো প্র্যাকটিস করবা, এইগুলো আর কি। তো আজ তোমাদের পুরো ক্লাস যেগুলো আলোচনা করলাম এগুলো প্র্যাকটিস করবে সুন্দরভাবে, ঠিক আছে। হ্যাঁ এগুলো শিখিয়ে দিব। আচ্ছা তাহলে আজকে তোমাদের তোমাদের ক্লাস এ পর্যন্তই। অ্যাকচুয়ালি আমি আবারও এক্সট্রিমলি সরি যে তোমাদের গত ক্লাসটা আমি পাঠাতে পারি নাই, খুব ব্যস্ত ছিলাম, হ্যাঁ এই জন্যে পাঠাতে পারি নাই। আর তোমাদের এই ক্লাসের একটু আগে আমি পাঠিয়ে দিয়েছি,